হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। অনশট উইথ বারুই ব্রাদার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো নতুন দশম শ্রেণীতে যারা উঠেছো তাদের সামনে বিশাল একটা জীবনের সব থেকে বড় একটা পরীক্ষা, যেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা 2027। তো সেখানে তোমরা যাতে ভালো করে নাম্বার তুলে পাশ করতে পারো বা ভালো ফলাফল করতে পারো, তার জন্য অবশ্যই তোমরা ভালোভাবে পড়াশোনা করবে। আমি শুভদীপ দাদা তোমাদের পড়াবো ভূগোল সাবজেক্টটা, দশম শ্রেণীর। চলো প্রথমে যে ফার্স্ট সামেটিভ সামনে, যে ফার্স্ট সামেটিভ, সেই ফার্স্ট সামেটিভের জন্য কিছু তথ্য দিয়ে তোমাদের বলে দিই। তো যে ফার্স্ট সামেটিভ সামনে, সেখানে কিন্তু দুটো চ্যাপ্টার থেকে তোমরা প্রশ্ন পাবে। তোমরা আশা করি সবাই জেনে গেছো, ক্লাসে বা টিচাররাও বলেছেন। তো প্রথম যে চ্যাপ্টার সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এইটা হচ্ছে প্রথম, ঠিক আছে? এই চ্যাপ্টার থেকে তোমরা প্রশ্ন পাবে। এবং আরেকটা যেটা পাবে সেটা হচ্ছে ভারত চ্যাপ্টার থেকে। ভারতের তাও প্রাকৃতিক পরিবেশ আর ভূমিকা, অর্থনৈতিক পরিবেশ কিন্তু থাকছে না। তো বুঝে গেলে তোমরা, এই দুটো থেকে কিন্তু প্রথম সামেটিভের পরীক্ষাটা হবে, প্রশ্ন হবে। বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ মানে প্রথম চ্যাপ্টার, এবং 5 নম্বর চ্যাপ্টার এটা হচ্ছে ভারত, সেখানেই ভূমিকা থাকবে এবং প্রাকৃতিক পরিবেশ থাকবে। এবারে বহির্জাত প্রক্রিয়ায় তোমরা দেখতে পাচ্ছ এখানে বহির্জাত প্রথম চ্যাপ্টার, সেখানে কিন্তু কয়েকটা ভাগ করা আছে। দেখো প্রথমে আছে কি, প্রথমে আছে বহির্জাত প্রক্রিয়া মানে বহির্জাত প্রক্রিয়া সম্পর্কে লেখা আছে। নদীর কাজ, নদীর ক্ষয় কাজ আছে, নদীর বহন কাজ, এই সব যে নদীর কাজ, সেখান থেকে হিমবাহের কাজ একই ব্যাপার, এবং বায়ুর কাজ। এই টপিকগুলো কিন্তু প্রথম চ্যাপ্টারে আছে। এবং আরেকটা যেটা বললাম সেটা হচ্ছে ভারত চ্যাপ্টার। দেখো এখানে দেখতে পাচ্ছ ভারত চ্যাপ্টার, যেটা সেখানে ভারতের ভূমিকা, ভূমিকার মধ্যে কি আছে, একটা আছে সেটা হচ্ছে অবস্থান ও প্রশাসনিক বিভাগ, এবং ভারতের প্রাকৃতিক পরিবেশ। সেখানে অনেক কিন্তু ভাগ আছে। প্রাকৃতিক পরিবেশটা প্রথম সামেটিভে আছে। ভারতের ভূপ্রকৃতি, ভারতের জলসম্পদ, ভারতের জলবায়ু, ভারতের মাটি, ভারতের স্বাভাবিক উদ্ভিদ। তো এই ভারত যেটা সেটা কিন্তু তোমাদের পড়াবে শান্তনু দাদা। আমি কিন্তু তোমাদের পড়াবো ফার্স্ট চ্যাপ্টার বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তো আশা করি তোমার নাম্বার ডিভিশন মানে আর কি সিলেবাসটা ভালো করে বুঝে গেলে। এখানে দেখো লেখা আছে সিলেবাসটা, মানে ফার্স্ট সামেটিভে প্রথম চ্যাপ্টার বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, সেখান থেকে থাকবে 20 নম্বর। এবং যে ভারতের যেটা বললাম ভারতের ভূমিকা, এবং ভারত চ্যাপ্টার শুধু ভূমিকা এবং প্রাকৃতিক পরিবেশ, সেখান থেকে থাকবে 20 নম্বর। মোট 40 নম্বর পরীক্ষা হবে ফার্স্ট সামেটিভে। তো সরাসরি প্রথম চ্যাপ্টারে পড়ানোর ভেতর ঢুকছি। বহির্জাত প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়াটা কি? চ্যাপ্টার নামটা বোঝে নাও আগে। বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ। তাহলে বহির্জাত প্রক্রিয়াটা কি? বহির্জাত প্রক্রিয়া দেখো এখানে জল করছে সংজ্ঞাটা কিন্তু এখানে লেখা আছে। যে আমি প্রথমে সংজ্ঞাটা বলছি, রিডিং করছি, জাস্ট রিডিং করে নিলাম। ভূপৃষ্ঠের স্থিতিশীল ও গতিশীল প্রাকৃতিক শক্তিগুলি দীর্ঘদিন ধরে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠ তথা শিলামণ্ডলের উপরিভাগে বিভিন্ন উচ্চতার ভূমিরূপের পরিবর্তন ঘটায়, ভাস্কর্য সৃষ্টি করে এবং তাদের মধ্যে ক্রমশ সমতা এনে সাধারণ তল গঠন করে, তাকে বহির্জাত প্রক্রিয়া বলে। তাহলে বহির্জাত প্রক্রিয়া কি তোমরা সাধারণ ভালোভাবে বুঝে নাও। কি হচ্ছে ভূপৃষ্ঠের বিভিন্ন প্রাকৃতিক শক্তি দীর্ঘকাল ধরে কি করছে, ভূপৃষ্ঠ তথা শিলামণ্ডলের বিভিন্ন যে ভূমিরূপ সেগুলির পরিবর্তন ঘটাচ্ছে, ক্ষয় করছে, কখনো কখনো সঞ্চয় হচ্ছে, এইভাবে পরিবর্তন ঘটাচ্ছে। পরিবর্তন ঘটিয়ে সমতা আনছে, মানে সমান করে দিচ্ছে, এবং সাধারণ তল সৃষ্টি করছে। একেই কিন্তু বলা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। তোমরা কিন্তু কখনোই ভূগোল বিষয়টা, যেটা 10-এর ভূগোল বিশেষ করে, মুখস্থ করতে যাবে না, বুঝে লিখবে। বুঝে নেবে, দেখবা মাথার মধ্যে যদি ভালো করে বুঝে নাও তাহলে কিন্তু তোমরা লিখতে পারবে। মুখস্থ করাটা মেন না, লেখাটাই মানে আর কি বুঝে নেওয়াটাই মেন। মুখস্থ তুমি করে রাখলে একদিন না একদিন ভুলে যাবে, কিন্তু বুঝে যদি করে রাখবে সেটা কিন্তু তুমি ভুলবে না।
আশা করি আমি বোঝাতে পারলাম বহির্জাত প্রক্রিয়াটা কি। এর বিভিন্ন বৈশিষ্ট্য দেওয়া আছে, বৈশিষ্ট্যগুলি পড়ে নেবে অবশ্যই, রিডিং পড়ছি না, বৈশিষ্ট্যগুলি পড়ে নেবে। এর মাধ্যমগুলি দেখো দেওয়া আছে, মাধ্যম দুই প্রকার, একটা হচ্ছে স্থিতিশীল প্রাকৃতিক শক্তি, যেমন হচ্ছে উষ্ণতা, বায়ুর চাপ, আর্দ্রতা, বৃষ্টিপাত, শিশির, এইগুলি হচ্ছে স্থিতিশীল। গতিশীল বিভিন্ন হচ্ছে জলধারা বা নদী, যেমন এইবারে আছে নদীর ক্ষয় কাজ, নদীর সঞ্চয় কাজ, এবারে হিমবাহের ক্ষয় কাজ, হিমবাহের আর কি সঞ্চয়ের কাজ, তারপর আছে তোমার বায়ুর ক্ষয় কাজ, সঞ্চয়ের কাজ, এইগুলি যেমন স্থিতিশীল প্রাকৃতিক শক্তির মধ্যে, গতিশীল প্রাকৃতিক শক্তির মধ্যে পড়ছে। তো এবার দেখো পদ্ধতির মধ্যে 3টি পদ্ধতির কথা এখানে উল্লেখ আছে। তো প্রথমে হচ্ছে অবরোহণ প্রক্রিয়া। প্রথমে আমি তোমাদের বোঝাই, চলো। পাশে একটা ছবি দেওয়া আছে, দেখতে পাচ্ছ, এই দেখো পাশে একটা ছবি দেওয়া আছে। অবরোহণ মানেটা কি? অবরোহণ হচ্ছে, এই রিডিংটা পড়ে নিচ্ছি তোমাদের, যে দেখে নাও, যে বহির্জাত প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির দ্বারা আবহবিকার, ক্ষয়ীভবন, পুঞ্জিত ক্ষয়ের মাধ্যমে ভূপৃষ্ঠের উঁচু অংশের উচ্চতা ক্রমশ হ্রাস পেয়ে ভূভাগ নিচু হয় এবং ক্ষয়ের শেষ সীমায় পৌঁছায়, তাকে অবরোহণ বলে। তাহলে কি, অবরোহণ হচ্ছে নিচু, মানে নিচু হচ্ছে ক্ষয় পেয়ে একটা ভূমিরূপ, সেটা বহির্জাত প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় পেয়ে পেয়ে সেটা নিচু হয়ে গেছে। সেটা পাহাড় বা ধরো কিছুটা উঁচু ভূমি, সেটা ক্রমশ ক্ষয় পাচ্ছে, ক্ষয় পেয়ে পেয়ে সেটা নিচু হয়ে যাচ্ছে, এই প্রক্রিয়াটাকেই অবরোহণ বলে। এইভাবে বুঝে নেবে। যেমন দেখো উদাহরণ দেওয়া আছে, গৌড়, ইনসেলবার সৃষ্টি, এগুলো হচ্ছে এর অবরোহণ প্রক্রিয়ার উদাহরণ। এবারে এখানে দেখো লেখা আছে 3টি পদ্ধতিতে কাজ করে, একটা হচ্ছে আবহবিকার আছে, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন। তাহলে আবহবিকারটা কি? আবহবিকার হচ্ছে কি সেটা দেখে নাও। যে প্রক্রিয়ায় বিভিন্ন আবহাওয়া হতে পারে, জলবায়ু বলতে আবহাওয়া যেমন কি উষ্ণতা, আর্দ্রতা, বায়ুর চাপ ইত্যাদি, এইসব বিভিন্ন উপাদান দ্বারা ভূপৃষ্ঠের শিলাস্তর যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ হয় এবং উৎপন্ন যে পদার্থ সেটা সেই স্থানেই পড়ে থাকে, তাকে আবহবিকার বলে। বুঝে নিলে। পুঞ্জিত ক্ষয় কি? এবার দেখো, পুঞ্জিত ক্ষয় আবহবিকারের সেই লিঙ্ক, মানে আর কি যোগ আছে, আবহবিকার পুঞ্জিত ক্ষয়ের মধ্যে যোগ আছে। কিন্তু দেখো এখানে কি সংজ্ঞাটা কি বলছে, যে প্রক্রিয়া আবহবিকার যত পদার্থ, মানে আবহবিকারের ফলে যে পদার্থগুলি সৃষ্ট হয়েছে, বললাম যে সেই স্থানে পড়ে থাকে, চূর্ণ বিচূর্ণ হয়, সেই পদার্থগুলি কি হচ্ছে, অভিকর্ষের টানে, পৃথিবীর অভিকর্ষের টানে, তোমরা জানো অভিকর্ষের টান আছে, অভিকর্ষের টানে পর্বতের ঢাল বরাবর নিচের দিকে নেমে আসছে, তাকে কিন্তু বলা হচ্ছে পুঞ্জিত ক্ষয়। অর্থাৎ আবহবিকারের সঙ্গে এই পুঞ্জিত ক্ষয়ের কিন্তু একটা যোগ আছে, ঠিক আছে। আরটা সেটা হচ্ছে 3টি পদ্ধতির কথা বলা আছে অবরোহণ প্রক্রিয়া, সেখানে আরটা আছে কি, ক্ষয়ীভবন। ক্ষয়ীভবনটা কি? এটাও দেখো সেই আবহবিকারের সঙ্গে কিন্তু এটারও যোগ আছে, ঠিক আছে। দেখো কি বলছে ক্ষয়ীভবনটা, আমি পড়ছি ক্ষয়ীভবনটা কি বলছে। দেখো, যে প্রক্রিয়ায় আবহবিকার যত পদার্থ বিভিন্ন প্রাকৃতিক শক্তির ক্ষয়জাত পদার্থ উৎপত্তিস্থল থেকে অন্যত্র পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠের উচ্চতা ক্রমশ হ্রাস পায় এবং ভূপৃষ্ঠ একটি সমান তল পরিণত হয় বা ভূভাগ ক্ষয়ের শেষ সীমায় এসে উপনীত হয়, তাকে ক্ষয়ীভবন বলে। বুঝে নাও, আবহবিকার তোমরা বুঝতে পারলে। এইবারে পুঞ্জিত ক্ষয়ে কি হয়েছিল, ভবিষ্যৎ টানে এই ক্ষয় মানে আর কি ক্ষয়জাত পদার্থগুলি সেটা ভূপৃষ্ঠের টানে নিচের দিকে নেমে এসেছিল, তাকে ক্ষয়ীভবন বলছে, মানে পুঞ্জিত ক্ষয় বলছে, পুঞ্জিত ক্ষয় বলছে। এইবার এখানে কি বলছে, এখানে বলছে যে সেই আবহবিকারের ফলে সেই পদার্থগুলি, চূর্ণ বিচূর্ণ পদার্থগুলি, সেটা কিন্তু সেই পরিবাহিত হচ্ছে, মানে পুঞ্জিত ক্ষয়ের মতো ব্যাপার, কিন্তু পুঞ্জিত ক্ষয়ের মতো না, কারণ সেটা অন্যত্র পরিবাহিত হলে ভূপৃষ্ঠের উচ্চতা ক্রমশ কি হচ্ছে, যে আর কি ভরাট করছে, মানে ধরো যেখানে নিচু স্থান ছিল সেখানে ক্ষয়িত পদার্থগুলি পরিবাহিত সেখানে পড়ে কি হচ্ছে, ভূপৃষ্ঠের স্থানটা সমান হয়ে যাচ্ছে, নিচু ছিল সমান হয়ে যাচ্ছে, তাকেই কিন্তু বলা হচ্ছে ক্ষয়ীভবন। তাহলে অবরোহণ প্রক্রিয়া যেটা, সেটা কিন্তু আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবারে আমরা দেখো আরোহণ। অবরোহণ প্রক্রিয়া তার ঠিক উল্টো হচ্ছে আরোহণ প্রক্রিয়া। অবরোহণ প্রক্রিয়ায় কি হয়েছিল, অবরোহণ প্রক্রিয়ায় হয়েছিল যে নিচু মানে আর কি ভূপৃষ্ঠের কোনো স্থান সেটা ক্ষয় পেয়ে পেয়ে নিচু হয়েছিল, সেটাই কিন্তু অবরোহণ বলছে। আর আরোহণ কি, তার মানে কি, ক্ষয় স্থান ভরাট হবে, ঠিক আছে, এটা হচ্ছে আরোহণ।
আর কি ভরাট হবে এবং তার সাথে উচ্চতাও বৃদ্ধি পাবে। দেখো সংজ্ঞাটা পড়ছি, যে বহির্জাত আরোহণ প্রক্রিয়ায় উৎপন্ন পদার্থগুলি প্রাকৃতিক শক্তি দ্বারা নিচু স্থানে সঞ্চিত হয়ে ক্রমশ ভরাট হয় ও উচ্চতা বৃদ্ধি পেয়ে সাধারণ তলে পরিণত হয়, তাকে আরোহণ বলে। যেমন প্লাবনভূমির বদ্বীপ সৃষ্টি। তাহলে কি দেখলে তোমরা, আরোহণ যে প্রক্রিয়া সেটার অবরোহণের পুরো উল্টো। অবরোহণ প্রক্রিয়া হয়েছিল যে ভূপৃষ্ঠের কোনো স্থান সেটা ক্ষয় পেয়ে পেয়ে নিচু হয়েছে, আর আরোহণ প্রক্রিয়া কি হচ্ছে, সেই নিচু স্থানটি, কোনো নিচু স্থান, ভূপৃষ্ঠের কোনো নিচু স্থান বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে সেটা কি হচ্ছে, ভরাট হচ্ছে এবং একসময় উঁচু হয়ে যাচ্ছে, উচ্চতা বৃদ্ধি পাচ্ছে আর তলে পরিণত হচ্ছে, তাকেই আরোহণ বলে। উদাহরণ প্লাবনভূমি বদ্বীপ সৃষ্টি। আর একটা যেটা আছে সেটা জৈবিক প্রক্রিয়া। এই দেখো একটা হচ্ছে জৈবিক প্রক্রিয়া, কি যে বহির্জাত প্রক্রিয়ায় উদ্ভিদ, প্রাণী, মানুষ শিলাস্তরে শিলাস্তরে আবহবিকার পরিবহন, ক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন ঘটায়, ভূপৃষ্ঠ সমতলীকরণ করে, তাকে জৈবিক প্রক্রিয়া বলে। এখানে কিন্তু অবরোহণটা আরোহণটা সংজ্ঞা কিন্তু দেয় মাঝে মাঝে পরীক্ষায়। আর এখানে তিনটি পার্থক্য, এখানে হচ্ছে এই অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার পার্থক্যটা তোমরা কিন্তু পড়ে নেবে। আর অন্তর্জাত আর বহির্জাত আমি পড়ে নিচ্ছি পার্থক্যগুলো। আচ্ছা, আগের পৃষ্ঠায় কিন্তু একটা কিছু ছেড়ে এসেছে, সেটা হচ্ছে কি পর্যায়ন প্রক্রিয়া। মানে পরে পড়ছি পার্থক্যগুলো, আমি পর্যায়নটা বলে দিচ্ছি। এ দেখো পর্যায়ন কি, সেটা হচ্ছে অবরোহণ আর আরোহণ সেটার মিলিত রূপ, সেটার মিলিত রূপই কিন্তু পর্যায়ন। দেখে নাও কি বলছে, আচ্ছা দেখে নাও, বহির্জাত প্রক্রিয়ায় ক্ষয় ও সঞ্চয়ের কাজের মাধ্যমে ভূত্বকের উপরিভাগের উচ্চতা পরিবর্তন ঘটে এবং বিভিন্ন উচ্চতাযুক্ত ভূমিরূপের ক্রমশ সমতায়নে একটি সাধারণ তল গঠিত হয়। এই জন্য চেম্বারলিন ও সলিসবেরি বহির্জাত প্রক্রিয়াগুলিকে পর্যায়ন বা ক্রমায়ন প্রক্রিয়া বলেছেন। আচ্ছা, তাহলে কি বুঝলে তোমরা? হচ্ছে দেখো এখানে পর্যায়ন যেটা সেটা কি হচ্ছে, ভূপৃষ্ঠের উচ্চতা স্থান ক্রমশ ক্ষয় পেয়ে আর কি হচ্ছে সমান হচ্ছে, একেই কিন্তু পর্যায়ন বলছে। দুটি প্রক্রিয়া এখানে দেখো লেখা আছে, ক্ষয়ও পাচ্ছে বা সঞ্চয় হচ্ছে, অর্থাৎ অবরোহণ প্রক্রিয়া কি ক্ষয় পাচ্ছে এবং আরোহণ প্রক্রিয়া সঞ্চয় হচ্ছে, এই দুটি প্রক্রিয়ার মিলিত ফল এ পর্যায়ন। এই দুটি আরোহণ মনে রাখলে কিন্তু পর্যায়নটা মনে রাখতে পারবে। এই দুই বিজ্ঞানীর নামটা কিন্তু মনে রাখবে। নগ্নিভবন কি দেখো, যে বহির্জাত প্রক্রিয়ায় আবহবিকার পুঞ্জিত ক্ষয়ীভবন পদ্ধতির, মানে যেটা বললাম, মানে আর কি অবরোহণ প্রক্রিয়া তিনটি প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার কথা বলেছে। আবহবিকার পুঞ্জিত ক্ষয়ীভবন পদ্ধতির যৌথ ক্রিয়াশীলতায় ভূপৃষ্ঠের উপরিভাগের শিলাস্তর বিচ্ছিন্ন হয়ে অপসারিত হয়, নিচের শিলাস্তর ভূপৃষ্ঠ উন্মুক্ত হয়ে পড়ে এবং ভূমির উচ্চতা ক্রমশ হ্রাস পায়, তাকে নগ্নিভবন বলে। এবং নগ্নিভবন এখানে দেখা আছে, নগ্নিভবন ইকুয়ালস টু আবহবিকার প্লাস পুঞ্জিত ক্ষয় প্লাস ক্ষয়ীভবন। এইটা কিন্তু তাহলে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এটা দেখে রাখবে। চলো পরের পৃষ্ঠায় যাচ্ছে আমি আবার সেই পার্থক্যতে। অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়া। এই দেখো প্রথমে ভিত্তি বিষয় দেওয়া আছে, ভিত্তি প্রকৃতি। তাহলে অন্তর্জাত মানে তোমরা বুঝতে পারছো, এটা ভেতর দিকে একটা ভাব আছে, তার মানে এটি ভূ অভ্যন্তরে সৃষ্ট ভূমিরূপ গঠনকারী আকস্মিক প্রক্রিয়া, ভূ অভ্যন্তরে ভেতরের দিকে। আর এটা হচ্ছে কি বহির্জাত মানে ভূপৃষ্ঠের বাইরে, মানে ভূপৃষ্ঠের বাইরে বলতে ভূপৃষ্ঠে, এটা হচ্ছে অভ্যন্তরে মানে ভিতর নিচে। তাহলে কি এটি ভূপৃষ্ঠে সৃষ্ট ভূমিরূপ পরিবর্তনকারী অতি ধীর প্রক্রিয়া। এটা আকস্মিক, অন্তর্জাত প্রক্রিয়াটা কি আকস্মিক প্রক্রিয়া, অর্থাৎ খুব দ্রুত, এবং এটা কি ধীর প্রক্রিয়া, ধীরে ধীরে হচ্ছে বহির্জাত প্রক্রিয়াটা। কেননা ভূমিরূপ ক্ষয় পায়, সেটা কিন্তু আকস্মিক ভাবে ক্ষয় পায় না, দেখতে পাচ্ছ তোমরা, যেমন আরোহণ বললাম, সেটা কিন্তু ধীরে ধীরে হচ্ছে, একভাবে হঠাৎ করে হলো না। তারপরে কি দ্বিতীয় যেটা আছে, একটুখানি দাঁড়াও, ওয়েট করো। তাহলে প্রকৃতিটা হয়ে গেল। এবারে দ্বিতীয়টা আছে, সেটা হচ্ছে সৃষ্টির কারণ। দেখো অন্তর্জাত প্রক্রিয়া, দেখো ভূ অভ্যন্তরে গলিত ম্যাগমার তাপ ও চাপের পরিবর্তন রাসায়নিক বিক্রিয়ার ফলে সংঘটিত হয়। মানে অন্তর্জাত প্রক্রিয়াটা কেন হচ্ছে, দেখো ভূ অভ্যন্তর মানে হচ্ছে আর কি ভূপৃষ্ঠের নিচে, সেখানে কি জানো তোমরা, উষ্ণতা খুবই বেশি, ম্যাগমা থাকে নিচে, ম্যাগমা আছে গলিত ম্যাগমা, সেই ম্যাগমার তাপ ও চাপ আছে, সেই চাপের পরিবর্তনের কারণে হয়।
রাসায়নিক বিক্রিয়ার ফলে এটি সংঘটিত হয়, অর্থাৎ ভূমধ্যে প্রক্রিয়া এই জন্য সৃষ্টি হয়। আর বহির্জাত প্রক্রিয়া সেটা দেখো, জলবায়ুর পরিবর্তন, নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, ভৌমজল, জোয়ার দ্বারা ইত্যাদি সংঘটিত হয়। মানে বহির্জাত প্রক্রিয়া অর্থাৎ ভূপৃষ্ঠের বাইরে, সেখানে জলবায়ু আছে, জলবায়ুর উপাদানগুলি, সেগুলি নদী আছে, নদীর তোমরা বললাম নদীর ক্ষয় সঞ্চয়, বায়ুর ক্ষয় সঞ্চয়, হিমবাহের ক্ষয় সঞ্চয়, সমুদ্র তরঙ্গ, ভৌমজল, জোয়ার দ্বারা এটি সংঘটিত হয়ে থাকে। এরপরে হচ্ছে ব্যাপ্তি, 3 নম্বর কারণ সেটা হচ্ছে ব্যাপ্তি কি, স্থানীয় বা আঞ্চলিকভাবে এটি প্রভাব বিস্তার করে, ঠিক আছে। আর সমগ্র বিশ্বে ভূপৃষ্ঠের সর্বত্র এর প্রভাব সুবিস্তৃত, অর্থাৎ কি অন্তত প্রক্রিয়া সেটা কি আঞ্চলিকভাবে, মানে সব জায়গায় না, আঞ্চলিক অঞ্চল যেখানে হচ্ছে সেখানে প্রভাবটা বিস্তার করে। এবং বহির্জাত প্রক্রিয়া সেটা সমগ্র বিশ্বে সর্বত্র এর প্রভাব বিস্তৃত। তাহলে অন্তর্জাত বহির্জাত প্রক্রিয়াটা পার্থক্য যেটা সেটা। আচ্ছা, এরপরে আছে কি, এরপরে আছে আমাদের যেটা পার্থক্য সেটা হচ্ছে অবরোহণ এবং এই আরোহণ এবং অবরোহণ। প্রথমে প্রশ্ন আছে সেটা হচ্ছে উচ্চতা। তাহলে আরোহণ যেটা সেটা কি বললাম তোমাদের, আরোহণ মানে উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং অবরোহণ মানে উচ্চতা কমে যাচ্ছে। দেখো কি লেখা আছে, আরোহণ প্রক্রিয়ায় সঞ্চয় দ্বারা ভূভাগের উচ্চতা বৃদ্ধি করে। তাহলে সঞ্চয় দ্বারা, আরোহণ প্রক্রিয়ায় সঞ্চয়ের মাধ্যমে, বহির্জাত প্রক্রিয়ায় সঞ্চয়ের মাধ্যমে উচ্চতা, ভূপৃষ্ঠের উচ্চতা মানে আর কি ভূভাগ, সেটার উচ্চতা বৃদ্ধি করছে। এবং অবরোহণ প্রক্রিয়ায় কি হচ্ছে, এবারে দেখো এইদিকে আর অবরোহণ প্রক্রিয়া দেখো, অবরোহণ প্রক্রিয়া দ্বারা বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় দ্বারা কি ভূভাগের উচ্চতা ক্রমশ নিচু হয় বা হ্রাস করে। এবারে কাজ দেখো, আরোহণ এবং অবরোহণ। আরোহণ ক্ষয়জাত পদার্থ অন্যত্র সঞ্চিত হয়, মানে কি হয় এই প্রক্রিয়ার মাধ্যমে যে ক্ষয়জাত পদার্থ সেটা সঞ্চিত হয়ে কিন্তু উচ্চতা বৃদ্ধি পায়। এবার অবরোহণ প্রক্রিয়ায় দেখো কি লেখা আছে, এতে ভূত্বকের শিলাস্তর ক্ষয় পেয়ে নিচের শিলা বেরিয়ে পড়ে, অর্থাৎ ক্ষয় পাচ্ছে, নিচু হচ্ছে। নিয়ন্ত্রক, ক্ষয়ীভবন শক্তিসমূহ অর্থাৎ নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ। আবহবিকার, এখানে অবরোহণ কিন্তু লেখাই ছিল, এখানে আবহবিকার পঞ্চিত ক্ষয়, ক্ষয়ীভবন শক্তিসমূহ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে নদীর কাজ, জলচক্রের অংশ হিসাবে নদী। নদীটা কি তোমরা সকলেই জানো, নদী আর এখানে বলা কিছু নেই। নদীটা কি তোমরা সবাই জানো, শুনেছো বা দেখেছো অবশ্যই। আমি তো একবার এখানে লেখা আছে পড়ছি, নদী উচ্চ উঁচু মালভূমি বা পার্বত্য অঞ্চল থেকে বৃষ্টির জল বা হিমবাহ গলা জল বা প্রস্রবণের জল একটি স্বাভাবিক জলধারা রূপে নির্দিষ্ট খাতের মধ্য দিয়ে অভিকর্ষ জানে ভূমিঢাল অনুসারে নিচের দিকে প্রবাহিত হয়ে অবশেষে সমুদ্র বা হ্রদ বা জলাশয় বা অন্য কোনো নদীতে মিলিত হয়, একে নদী বলে। মানে নদী কি কোনো উঁচু স্থান, পর্বতের কোনো উঁচু স্থান, সেখান থেকে বৃষ্টির জল, হিমবাহ জল বা প্রস্রবণের জল এই জলধারা রূপে নির্দিষ্ট যে পথ বা নির্দিষ্ট খাতের মধ্য দিয়ে অভিকর্ষ টানের কারণে নিচের দিকে নেমে আসে এবং শেষ পর্যন্ত কোনো সমুদ্র বা অন্য কোনো নদী বা জলাশয় বা হ্রদে কিন্তু মিশছে, তাকেই নদী বলা হয়। জলচক্রটা কি, জলচক্রটা করছি যে চক্রাকার পদ্ধতিতে জল কঠিন তরল গ্যাসীয় অবস্থায় শিলামণ্ডল, বায়ুমণ্ডল ও বায়ুমণ্ডলের মধ্যে আবর্তিত হয়ে জলের ভারসাম্য রক্ষা করে, তাকে জলচক্র বলে। জলচক্রে নদীর ভূমিকা এটা আর বাড়তে পড়ছে না, বিশেষ কোনো কাজে লাগে না, তোমরা পড়ে নিও রিডিং এটা। এবারে দেখো নদী সম্পর্কিত কিছু পরিভাষা, এগুলো একটু পড়ে নিতে পারো তোমরা, রিডিং পড়ে নিও, কোনি তুমি পড়ছি না, রিডিং পড়লে আশা করি তোমরা বুঝে যাবে। এরপরে দেখো আছে নদীর বিভিন্ন গতি। নদীর কিন্তু জানো তোমরা বা জানো না, নদীর 3টে গতি আছে। একটা হচ্ছে উচ্চ গতি, 2 নম্বর মধ্য গতি, 3 নম্বর নিম্ন গতি। নর্মালি বলেছে উচ্চ গতিটা কি, উচ্চ গতি বা পার্বত্য প্রবাহ, এখানে কিন্তু লেখা আছে উচ্চ গতি বা পার্বত্য প্রবাহ, সেটা কি এটা হচ্ছে নদী যখন ধরো যেখান থেকে সৃষ্টি হচ্ছে, নদী কিন্তু উঁচু স্থান থেকে, দেখো নদীর সংজ্ঞায় তোমরা দেখতে পেয়েছিলে, নদী কিন্তু পার্বত্য অঞ্চল অর্থাৎ কোনো উঁচু স্থান থেকে, পর্বত থেকে সেখানে নদী সৃষ্টি হচ্ছে। সেখানে কি, সেখানে ঢাল আছে, পর্বত্য ঢাল বরাবর থাকে, তো সেখানে ঢাল আছে, তো
তো সেখানে যখন অভিকর্ষ টানে নদীটা নিচের দিকে নামবে তখন কিন্তু তার গতিবেগ কিন্তু বিশাল থাকবে, একেই কিন্তু উচ্চগতি বলে। ঠিক আছে, দেখো এখানে সংজ্ঞা পড়ছি। পার্বত্য ও মালভূমি অঞ্চলে উৎস থেকে সমভূমির আগে পর্যন্ত ক্ষয় ও বহন কাজে ব্যস্ত তীব্র নদী প্রবাহকে উচ্চগতি বা পার্বত্য প্রবাহ বলে। উদাহরণ, গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত 280 কিলোমিটার গঙ্গার উচ্চগতি। তাহলে কি দেখলে তোমরা এখানে হচ্ছে স্বাভাবিকভাবে যখন নদী যখন তীব্র গতিতে সমভূমির দিকে নামবে, মানে পার্বত্য থেকে সমভূমির দিকে যখন অনেক ঢালু অংশ পেয়ে যাচ্ছে, সুতরাং নদী কিন্তু তীব্র গতিতে নামবে, তখন কিন্তু কি ক্ষয় ও বহন কাজ তীব্র হবে। মানে আর কি নদী তখন ক্ষয় করতে করতে মানে ভাঙচুর মানে আর কি সেখানে ভাঙচুর করতে করতে সমভূমির দিকে নেমে আসবে। এবারে মধ্যগতি, দেখো মধ্যগতি আছে, মধ্যগতি মানে সমভূমি প্রবাহ। কি বলছে? সমভূমির ওপর দিয়ে বহন কাজে ব্যস্ত মোটামুটি ধীর গতি নদী প্রবাহকে মধ্যগতি বা সমভূমি প্রবাহ বলে। মানে আর কি যখন দেখবে পুরো পর্বতে পুরো ঢালু ছিল, মানে নদী একদম খুব জোরে মানে খুব উচ্চ গতিতে নদী সমভূমির দিকে এসেছে, এই সমভূমিতে তো সেরকম খুব ঢালু নেই, সুতরাং তখন নদী কি হচ্ছে ক্ষয় কম হয়ে যাচ্ছে, কিন্তু বহন কাজটা ব্যস্ত, বহনটা বেশি হচ্ছে, কিন্তু ক্ষয় কিন্তু কমে যাচ্ছে, কারণ নদীর তীব্র গতি নেই, তাই নদী গতি কমে যাচ্ছে, সুতরাং সেখানে ক্ষয়টাও কিন্তু কমে যাচ্ছে। দেখো কি লেখা আছে, হরিদ্বার থেকে ধুলিয়ান পর্যন্ত 1270 কিলোমিটার গঙ্গার মধ্যগতি। এবারে একটা আছে নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ। কি বলছে? যে মোহনার কাছে সমুদ্র তলের কাছাকাছি পৌঁছে সঞ্চয় কাজে ব্যস্ত খুব ধীর গতির নদী প্রবাহকে নিম্নগতি বলে। তাহলে কি মোহনার কাছে যখন পৌঁছাচ্ছে নদী, কিন্তু নদীর একটা শেষ আছে, মানে নদী কোথাও একটা মিশছে অন্য নদীতে হোক, বা মোহনা কাকে বলে সেটা জেনে নাও তোমরা। ধরো নদী বয়ে আসছে, সেটা কোথাও না কোথাও মিশবে, হয় কোনো নদীতে মিশছে, বা কোনো হ্রদের জলাশয়, বা কোনো সমুদ্রে গিয়ে মিশছে, সেই স্থানটিকে কিন্তু নদী যেখানে মিশে যাচ্ছে বা নদী যেখানে শেষ হচ্ছে সেখানেই কিন্তু বলা হচ্ছে মোহনা। তাহলে কি নদী যখন মোহনার কাছে সমুদ্র তলের কাছাকাছি পৌঁছে সঞ্চয়ের কাজে ব্যস্ত খুব ধীর গতির আর নদী প্রবাহকে নিম্নগতি বলে বা নিম্ন প্রবাহ বলে। যেমন কি যথা ধুলিয়ান থেকে সাগরদ্বীপ পর্যন্ত 520 কিলোমিটার গঙ্গার নিম্নগতি। আমি বলি তোমরা বুঝতে পেরেছ, পড়ে নেবে একটু। আর এই পার্থক্যটা পড়ে দেবে, উচ্চগতি মধ্যগতি নিম্নগতির মধ্যে পার্থক্য আছে। আর এখানে দেখো আর একটা বক্সে আছে, যেটা দেখো বক্সে, সেখানে কি আদর্শ নদী দেখে নাও। আদর্শ নদী অর্থাৎ যে নদীতে 3টি গতি আছে, মানে উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি, 3টি গতি বর্তমান, তাকে কিন্তু বলা হচ্ছে আদর্শ নদী। যেমন গঙ্গা উদাহরণ বলতে পারি। দেখো দেখে নাও, যে নদীর গতিপথে ক্ষয় কাজের প্রধান উচ্চগতি, বহন কাজে প্রধান মধ্যগতি, সঞ্চয় কাজে প্রধান নিম্নগতি, এই 3টি গতি প্রবাহ ও বৈশিষ্ট্যপূর্ণ কাজ ও ভূমিরূপে সুস্পষ্ট লক্ষ্য করা যায় তাকে আদর্শ নদী বলে। উদাহরণ গঙ্গা, সিন্ধু, নীল, আমাজন, মিসিসিপি। একে কিন্তু আদর্শ নদী। আরেকটা হচ্ছে নদী প্রবাহ। নদীর একটি নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনফুট জল প্রবাহিত হয়, জলপ্রবাহের পরিমাপের সেই এককে এফপিএস পদ্ধতিতে কিউসেক বলে। আবার প্রতি সেকেন্ডে যত ঘনমিটার জল প্রবাহিত হয় তাকে এসআই পদ্ধতিতে কিউমেক বলে। তো আমি বললাম এইগুলো পড়ে নিতে। উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি 3টি পার্থক্য কিন্তু পড়বে। সেটা বলে দিই আমি একবার। ঢাল, উচ্চগতি ঢাল কি হবে তোমরা বললাম, পর্বত যেখানে সেখানে খুব খাড়া ঢাল হয়, তো সেটা খুব খাড়া হবে এবং অমসৃণ। মধ্যগতির ঢাল আমাদের যেটা সমভূমি, সেটা কিন্তু মৃদু ঢাল, মসৃণ হয়। নিম্নগতির যে ঢালি খুবই কম হয়, দেখেছো তোমরা, মানে ঢাল হয় না বলতে গেলে। আর বিস্তৃতি কি? উচ্চগতিতে উপত্যকা সুগভীর ও সংকীর্ণ হয়ে ইংরেজি আই বা ভি অক্ষরের মতো হয়, যেমন এটা নদীর কাজ করতে গিয়ে তোমরা দেখবে প্রথমেই, আমি সেটা পরে পড়াবো, মানে পার্ট 2 এ এত বড় মানে ভিডিওটা খুব লং হয়ে যাবে। আর মধ্যগতি কি? মধ্যগতিতে উপত্যকার গভীরতা বিস্তৃতি মাঝারি হয়ে প্রশস্ত হয়। নিম্নগতিতে কি? উপত্যকা খুবই গভীর ও সুপ্রশস্ত হয়ে গামলার মতো হয়। আরেকটা সেটা হচ্ছে কাজ জল শক্তি। এখানে কি? এখানে জল স্বল্প খুব, তবে খাড়া ঢালের জন্য নদী
খরস্রোতা হয়ে সর্বাধিক শক্তি সম্পন্ন হয়। ক্ষয়কাজ এখানে প্রধানই হবে, কারণ ঢাল বেশি, সুতরাং তীব্র গতিতে হওয়ার কারণে নদী ক্ষয়কাজটা বেশি করবে। ও বহন কাজ চলে, নিম্ন ক্ষয় বেশি হয়। এখানে আর মধ্যগতি দেখো, এখানে জল সর্বাধিক হয় কিন্তু ঢাল কম হওয়ায় স্রোত, বেগ ও শক্তি মাঝারি হয়। ক্ষয় ও বহন কাজ চলে, পার্শ্বক্ষয় বেশি হয়। আর নিম্নগতি দেখো, এখানে জল বেশি হয় কিন্তু ঢালহীন হওয়ায় স্রোত ও শক্তি সর্বনিম্ন হয়, সামান্য পার্শ্বক্ষয় সঞ্চয় কাজ চলে। মানে প্রধান হচ্ছে সঞ্চয় নিম্নগতিতে। এরপরে আছে নদীর কাজ। এইটা কিন্তু তোমাদের সেকেন্ড পার্টে হবে, কারণ ভিডিও নাহলে অনেক লং হয়ে যাবে। আশা করি তোমরা যেটুকু পড়ালাম সেটুকু বুঝতে পেরেছো। তোমরা বাড়িতে একটু পড়ে নেবে, তাহলে আশা করি সমস্ত কিছু বুঝে যাবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো করে বাড়িতে পড়ো। টাটা সকলকে।